আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে রাশেদ মাকসুদ বর্তমান বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে চেয়ারম্যান, তার বিরুদ্ধে দুদক অনুসন্ধান করতেছে। অনেক ইম্পর্টেন্ট নিউজ। আমি মূলত ভিডিওটা করতে চাইছিলাম, অর্থ উপদেষ্টা আজকে ডিএসসিতে গেছেন, বাংলাদেশের ইতিহাসে প্রথম। সেই বিষয়ে আসলে একটা ভিডিও করব, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তার থেকে এই রাশেদ মাকসুদের এই ভিডিওটা করাটা খুব ইম্পর্টেন্ট। আর আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন যাতে অনেক বিনিয়োগকারীর কাছে পৌঁছে, অনেক বেশি লোকদের কাছে পৌঁছলে সরকারের পক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সহজ হবে। মূলত অভিযোগটা কি সে বিষয়ে একটু আসি। তার বিরুদ্ধে দুদকে অভিযোগ আছে এবং তদন্ত চলমান, সেটা হচ্ছে, এবং তদন্তটা করতেছে চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় দুদক। এনআরবিসি ব্যাংকের যখন এমডি ছিল রাশেদ মাকসুদ, তখন সে বড় অঙ্কের একটা ঋণ দিয়েছিল। কোম্পানিটার নাম হচ্ছে কোল্ড ফে লিমিটেড, এর এমডি হচ্ছে জয়নাল আবেদিন। নাম সর্বস্ব একটা কোম্পানি। 266 কোটি টাকা ঋণ দিয়েছে, যেটা অন্যান্য ব্যাংক, ইতিমধ্যে অনেক ব্যাংক এরকম দিয়েছে না। বেসিক ব্যাংক আছে, সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারি জানেন, বেসিক ব্যাংকের কেলেঙ্কারি জানেন। হ্যাঁ, এরকমই সেই রকমই 266 কোটি টাকার একটা ঋণ দিয়েছিল, যা দুদকে তদন্ত, এখন দুদক তদন্ত করতেছে। 2023 সালের 11 তারিখ 2023 সালের রাশেদ মাকসুদ সহ 8 জনের বিরুদ্ধে এই বিষয়ে তদন্ত করে কমিশন, দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম। দুদকের অনুসন্ধানকারী দলের প্রধান মোহাম্মদ আতিকুল আলম বলেন, তদন্তর কাজ চলমান রয়েছে এই রাশেদ মাকসুদ সহ 8 জনের বিরুদ্ধে। এটা হচ্ছে মূলত অর্থ সংবাদ, সূত্র হচ্ছে অর্থ সংবাদ, এবং তারা বিশাল একটা লিড নিউজ করছে আজকে। অর্থ সংবাদ অনেক বড় একটা নিউজ, অনেকগুলা বিষয় ডিটেলসে তারা নিয়ে আসছে। মূল বিষয়টা হচ্ছে এটা। এখন আমার কথা হচ্ছে, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মতো জায়গায় অর্থ উপদেষ্টা, বাংলাদেশের বর্তমান ডক্টর ইউনূসের সরকার এইরকম একটা লোককে কিভাবে এই জায়গায় নিয়ে আসে? এখানে এত বড় একটা সেন্সিটিভ জায়গায়, আমি মনে করি বাংলাদেশের যে কয়েকটা সেন্সিটিভ প্রতিষ্ঠান আছে তার মধ্যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অন্যতম। এই রাশেদ মাকসুদের মতো লোক কীভাবে এখানে আসছে, যার বিরুদ্ধে অলরেডি অভিযোগ আছে সে এমডি থাকা অবস্থায় ঋণ দিয়েছে। আর 23 সালে তার বিরুদ্ধে অভিযোগ, 23 সালের সেই বিষয়টাকে সে এখন হচ্ছে 25 সাল, 5ই আগস্ট গেল কবে, কিভাবে তাকে এখানে নিয়ে আসছে? এটার সাথে কি এই এখন যে দুর্নীতি হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সবার সাথে, এর সাথে কি সবাই জড়িত? এটা কি জানতো না? অনুসন্ধান করে যে তাকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে, তার নিয়োগের সময় কিন্তু একটা ফাইজলামি করা হয়েছে। এই রাশেদ মাকসুদের নিয়োগের সময়ও কিন্তু এর আগে আরেকজন লোককে নিয়োগ দেওয়ার কথা ছিল, উনি সম্ভবত বিশ্ব ব্যাংকে কাজ করে। ওনার সাথে সালমান এফ রহমানের একটা ছবি ছিল, এই জন্য ওনাকে নিয়োগ দেওয়া হয় নাই। ওইখান থেকে রাশেদ মাকসুদকে নিয়োগ দেওয়া হয়েছে। তো তার বিরুদ্ধে 2023 সালেই তদন্ত শুরু করছে দুর্নীতি দমন কমিশন দুদক চট্টগ্রাম। এখন এই কারণেই আমি বলতেছি যে তারা কি সংস্কার করতেছে, কি জরিমানা করতেছে, পাবলিককে কি বোঝাচ্ছে, বিনিয়োগকারীদেরকে কি বোঝাচ্ছে। আজকেও দেখেন জেড ক্যাটাগরিতে আপনারা জেড ক্যাটাগরির বিরুদ্ধে না, আমি জেড ক্যাটাগরির শেয়ার প্রাইস বাড়ুক, আপনারা প্রফিট করেন, এটা আমার দেখার বিষয় না। আমি তো জেড ক্যাটাগরি নিয়ে সাফাই গাইতে পারি না, যে বন্ধ কোম্পানি। তাহলে সে যে সংস্কার করতেছে, রাশেদ মাকসুদের সংস্কার করতেছে, সংস্কার করলে তো এই ক্যাটাগরির শেয়ারের প্রাইস বাড়ার কথা, জেড ক্যাটাগরির শেয়ারের প্রাইস বাড়ার কথা না। তাহলে তাহলে সে কী করতেছে, সেই দায়িত্বে কেন আছে? তার মানে গোড়ায় গলদ। আমি আমার ছোট্ট একটা গল্প বলি খুবই সংক্ষিপ্তভাবে। আমার এক পরিচিত লোক, উনি ব্যবসা করে, ওনার ব্যবসা আছে অনেক বড় না, মাঝারি লেভেল, ভালোই। তো উনি থাকে ঢাকায়, আর ওনার ছেলেকে নতুন করে উনি নিয়োগ দিয়েছে চট্টগ্রামে। হ্যাঁ, গত 2-3 বছর হচ্ছে উনি চট্টগ্রামে ওনার ছেলেকে নিয়োগ দেওয়া হয়েছে। তো ওনার ছেলে চট্টগ্রাম থাকে, আর বাবা থাকে ঢাকা অফিসের প্রধান। বাবা হজটজও করে আসছে ভালো। তো ছেলে চট্টগ্রাম থাকে। ছেলে চট্টগ্রাম কাস্টমসের একটা কাজে গিয়ে খরচ করছে 50,000 টাকা, বিল করছে 1.5 লাখ টাকা অন্য স্টাফকে সাথে নিয়ে। পরে ওই স্টাফ ঢাকার যে স্যার, তার বাবা তার কাছে বলছে যে আমি কিন্তু এটার সাথে জড়িত না, আপনার ছেলে কিন্তু খরচ হয়েছে 50,000 টাকা, সে কিন্তু 1.5 লক্ষ টাকা ফাটির কাছে বিল করবে। বলছে আমি দেখতেছি। এই দেখতে গিয়ে পরবর্তীতে যে নালিশ করছে, তাকে কাজ দেওয়াই বন্ধ করে দিয়েছে।
তো এই মানে আমাদের মানে এটা একটা হয়তো একটা ঘটনা, কিন্তু এরকম উদাহরণ আমাদের সমাজে প্রতিনিয়ত আছে। এই রাশেদ মাকসুদের বিরুদ্ধে তাকে সৎ বলতে 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 কিছু লোকের মুখে ফেনা উঠে গেছে। এখন কি বলবেন? এখন কি বলবে? এখন কি হবে? আজকে অনেক বড় একটা আন্দোলন হলো, অনেক বড় একটা আন্দোলন হলো। আমার মনে হয় না এত বড় আন্দোলন হয়েছে ডিএসসির সামনে কখনো। ক্ষুদ্র বিনিয়োগকারীরা অবশ্যই রাশেদ মাকসুদকে পদত্যাগ করতে হবে। আমি এতদিন খোলাখুলি কিছু বলি নাই, কারণ হচ্ছে কোনো তথ্য ছাড়া আসলে এভাবে ভিডিও দেওয়া অনেকটা মানে প্রবলেম। কিন্তু এখন তথ্য প্রমাণ সহকারে এক বিশাল একটা নিউজ এখন অর্থ সংবাদ করছে, যেটাকে ডিটেলসে অনেক কিছু আছে। তো সুতরাং রাশেদ মাকসুদের পদত্যাগ করতেই হবে, করা উচিত। আমি মনে করি ক্ষুদ্র বিনিয়োগকারীদের আন্দোলন করা উচিত এবং তার পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান রাখা উচিত। আর অর্থ উপদেষ্টা আজকে ইয়েতে গেলেন, কি বলে, ডিএসসিতে প্রথম। ওখানে অর্থ উপদেষ্টা ছিল, তার সাথে রাশেদ মাকসুদ ছিল, কমিশনাররা ছিল, ডিএসসি ছিল, তারপরে যে সিডিবিএল ছিল, বাংলাদেশ ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশন ছিল, মার্চেন্ট ব্যাংক ছিল, হ্যাঁ, চট্টগ্রামেরও সম্ভবত ছিল, বাংলাদেশ ব্যাংক ছিল। মানে আজকে অর্থ উপদেষ্টার সাথে ডিএসসিতে প্রত্যেকটা স্টেক হোল্ডার ছিল এবং মার্কেট সকাল থেকে পজিটিভ ছিল। একদম শেষ মুহূর্তে এসে মার্কেট নেগেটিভ হয়ে গেছে। তার মানে আজকে যে আলোচনাটা হয়েছে, ওই আলোচনাটার মধ্যে কোনো একটা প্রবলেম ছিল। মানে যে সমাধান, মানে ফলপ্রসূ কতটুকু হয়েছে এটা সন্দেহজনক, কারণ মার্কেট আজকে কোনোভাবেই নেগেটিভ থাকার কথা না। ওই আলোচনার উপরে মার্কেটের ইমপ্যাক্ট পড়ছে, যার কারণে ইন্ডেক্স নেগেটিভ হয়ে গেছে। পরিষ্কার কথা এটা, মার্কেট আজকে কোনোভাবে নেগেটিভ থাকার কথা ছিল না, শুধু মিটিংয়ের উপর ভিত্তি করে মার্কেট আজকে এই অবস্থা হলো। তো এত মিটিং, এত সিটিং, এত কিছু হওয়ার পরও মার্কেটের কোনো কিছু হচ্ছে না। ভলিউম বাড়ছে, সেটা অবশ্যই পজিটিভ দিক। 427 কোটি টাকার ভলিউম আজকে হয়েছে, ঠিক আছে। তো সব কিছু মিলে আমি রাশেদ মাকসুদের যদি আবার ফেরত আসি, রাশেদ মাকসুদকে অবশ্যই পদত্যাগ করতে হবে। রাশেদ মাকসুদের পদত্যাগ আমরা সবাই চাই, কারণ এই লোকটা বিরুদ্ধে যেহেতু এত বড় একটা অভিযোগ, তাকে আবার বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের মতো জায়গায় নিয়ে আসছে। সুতরাং আমি চাইব বাংলাদেশ ডক্টর ইউনূসের সরকার এবং অর্থ উপদেষ্টা অবশ্যই তাকে পদত্যাগ করাবে। আজকে হয়তো তার পদত্যাগের ব্যাপারে গতকালকে থেকে অনেক কথাবার্তা হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে অর্থ উপদেষ্টা যে বক্তব্য দিয়েছে আজকে, মানে আমার কাছে মনে হচ্ছে যে মানে পদত্যাগ সে করবে না, হয়তো সংস্কার করবে, সংস্কার করলে ভালো কিছু হবে, এরকমই অর্থ উপদেষ্টা গদবাঁধা যেভাবে কথা বলেন ওইভাবে কথা বলছে। মানে হয়তো রাশেদ মাকসুদের পদত্যাগ যদি করতে হয়, তাহলে এই নিউজের উপরে তাকে পদত্যাগ করানোর জন্য হয়তো যদি লজ্জা শরম থাকে, তাহলে সে পদত্যাগ করে চলে যাবে আশা করি। আর আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। রাশেদ মাকসুদকে অবশ্যই পদত্যাগ করতে হবে। সে 2000 এনআরবিসি ব্যাংকের এমডি থাকা অবস্থায় 266 কোটি টাকা কোল্ড ফে লিমিটেড নামে নাম সর্বস্ব একটা প্রতিষ্ঠানকে ঋণ দিয়েছে এবং দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে তদন্ত চলমান রাখছে। এবং সবচেয়ে বড় আরেকটা বিষয় হচ্ছে, অর্থ সংবাদ বিভিন্নভাবে, যে রেজাউল করিম যে বিভিন্ন টকশোতে দেখেন মুখপাত্র, তাকে এবং বিভিন্ন লোককে, কমিশনের বিভিন্ন লোকের কাছে মেসেজ পাঠানো হয়েছে এবং রাশেদ মাকসুদের কাছেও মেসেজ পাঠাইছে তার এই ব্যাপারে বক্তব্য জানার জন্য। কেউ কোনো রেসপন্স করে নাই, মানে পুরা কমিশন কোনো রেসপন্স করে নাই। প্রত্যেকের কাছে অর্থ সংবাদ চেষ্টা করছে যোগাযোগ করতে, তারা কেউ রেসপন্স করে নাই। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, ভালো লাগলে তো শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন, যাতে অনেক বিনিয়োগকারীর কাছে এই নিউজটা পৌঁছে। এবং আশা করি এই ভিডিওটা উচ্চ পর্যায়েও দেখুক, যাতে তার পদত্যাগের পথ সুগম হয়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।